শেষ দিনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা। দেশজুড়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীরা। ঋণ খেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দিতে চেম্বার আদালতের নির্দেশ। নির্বাচন করতে বাধা নেই জানালেন আইনজীবী। হাদি হত্যার বিচার দাবিতে আজও শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি। সীমান্তে নজরদারি বাড়াতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গফরগাঁওয়ে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত। ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ। তীব্র শীতে চরম দুর্ভোগ। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার ঘোষণায় তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া। তাইপে সহ পশ্চিমা বিশ্বের উদ্বেগ নিন্দা। বিপিএল ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে সিলেটের চট্টগ্রামের মুখোমুখি রংপুর। সন্ধ্যা ৬টায় নোয়াখালীর প্রতিপক্ষ রাজশাহী। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছে আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল। সংবাদ শিরোনামগুলো, যাচ্ছি পুরো খবরে। আজ শেষ হচ্ছে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময়সীমা। ঢাকার ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এদিকে ঢাকার ১৩ এবং ১৫ আসনেও মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে সকাল থেকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় দেখা যায় প্রার্থী ও কর্মী সমর্থকদের। ৫০,০০০ টাকা জামানত সহ ১৪ ধরনের দলিলপত্র যুক্ত করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। সোমবার সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও আমিনুল হক। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা ১৭ নির্বাচনী এলাকার প্রার্থী হিসাবে তার পক্ষ থেকে আমি তার প্রধান নির্বাচনী এজেন্ট, প্রধান সমন্বয়কারী এবং আমার সাথে আমাদের সহকারী সমন্বয়কারী ডক্টর ডোনার সহ আমরা ৫ জন এখানে এসেছি আজকে ওনার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে। আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে তার মনোনয়নপত্র জমা দিয়ে এসেছি। এদিকে মনোনয়নপত্র জমা দেন ঢাকা ১৩ আসনের বিএনপির প্রার্থী ববি হজ্জাজ, ঢাকা ১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনও। আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। তো সেটা মোকাবেলা করবার জন্য এগেন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। নির্বাচন কমিশনকে ঢাকা ১৫ আসনের বিএনপির প্রার্থী হিসেবে আমি এবং আমার দল এবং আমার নেতা কর্মীরা সর্বোচ্চ সহযোগিতা থাকবে ভালো নির্বাচন করার জন্য। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন ২০ জানুয়ারি। নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ২১ জানুয়ারি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, মনোনয়নপত্র জমা দানের শেষ দিনের যে চিত্র কিছুক্ষণ আগে আমরা প্রতিবেদনও দেখছিলাম। এবারে সময় হলো বিস্তারিত জানার। আমাদের সঙ্গে আমাদের দুজন সহকর্মী তা জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবে। আমরা শুরুতেই যাব নির্বাচন কমিশনে, সেখানে রয়েছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, জানাবেন আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এমত অবস্থায় আপনি নির্বাচন কমিশনের কি চিত্র দেখছেন? আসলে আমি আছি নির্বাচন কমিশনের ঠিক পেছনের যে ভবনটি রয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, এখানেই হচ্ছে ঢাকা রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়, এবং এখানে ঢাকা ১৩ এবং ১৫ আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এরই মধ্যে ববি হজ্জাজ, বিএনপির ঢাকা ১৩ আসনের প্রার্থী, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তিনি যে কথাটি বলছেন, একেবারে নিশিরাতে আরপিও সংশোধনের যে নিয়ম নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটিকে তিনি আসলে একেবারেই সাধুবাদ জানাননি। তিনি বলেছেন এই নিয়মটি একদমই ঠিক হয়নি, কারণ যার যার দলীয় প্রতীকে শেষে আসলে তাকেই নির্বাচন করতে হবে, যে কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার দলীয় প্রতীকে নির্বাচন না করে বিএনপির পক্ষ থেকে ঢাকা ১৩ আসনে নির্বাচন করবার। আরেকজন প্রার্থী তিনি এসেছেন শফিকুল ইসলাম মিল্টন, এবং তিনি কিন্তু যে কথাটি বলেছেন, তিনি জামায়াতের আমিরের বিপক্ষে দাঁড়াচ্ছেন এবং জামায়াতের আমির
আলমগীর তিনিও আসলে তার পক্ষ থেকেও জামাতের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই আসলে মনোনয়নপত্র জমা দেবে সে কথাই জামাতে ইসলামের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো বাকি যে সময়টুকু রয়েছে আর 3 ঘন্টা সময় রয়েছে, এই সময়ের মধ্যে বাকিরা আসলে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আসছে এবং ক্রমাগতই আমরা দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে প্রার্থীদের সংখ্যাও আসলে এই রিটার্নিং কর্মকর্তার অফিসে বাড়ছে। আমার কাছে এখান থেকে এটি ছিল সর্বশেষ খবর। এবারে আমরা চলে যেতে চাই রিটার্নিং কর্মকর্তার আরেকটি অফিসে, সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, সেখানে রয়েছেন নামিরা আমাদেরকে জানাবেন যে সেখানে কোন কোন প্রার্থীর মনোনয়নপত্র এখন পর্যন্ত জমা হয়েছে। ধন্যবাদ অন্তরা আপনাকে। আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ মনোনয়ন দাখিলের শেষ দিন এবং গত 11 ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করেন এবং সকাল থেকেই কিন্তু বিএনপি প্রার্থী যারা আছেন, শুধু বিএনপি প্রার্থী না, জামাত এবং অন্যান্য দল সকলেই কিন্তু আস্তে আস্তে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মনোনয়নপত্র সহ 14টি গুরুত্বপূর্ণ দলিল সহ মনোনয়নপত্র জমা দিতে এসেছেন এবং জমা দিয়েছেনও। তবে গত 18 ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 30 ডিসেম্বর, মঙ্গলবার থেকে 4 জানুয়ারি রোববার পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল দায়ের তারিখ 5 জানুয়ারি, সোমবার থেকে 9 জানুয়ারি পর্যন্ত অর্থাৎ শুক্রবার নির্ধারণ করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে এ পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা মেনেই বেশ সুষ্ঠুভাবেই কিন্তু যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো এ ছিল এখান থেকে শেষ তথ্য। নাফিসা। নামিরা এবং অন্তরা, ধন্যবাদ আপনাদের। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জনগণের ভালোবাসায় যদি নির্বাচিত হতে পারেন তাহলে ঠাকুরগাঁওয়ের সামাজিক শিক্ষা সহ সব ক্ষেত্রে উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে, এমনটি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। আর এদিকে বগুড়ায় 7টি আসনে 56 প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, গতকাল থেকে জমাও দিচ্ছেন। তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষেও মনোনয়নপত্র দাখিল করবেন দলটির নেতারা। এছাড়া ফেনী 1 আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে খুলনা 5 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব আরোপ করব এবং আমাদের যে সমস্যা সেই সমস্যার আমরা সমাধান করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার এবং ইলেকশন কমিশন এখন নিয়ন্ত্রণে আনতে না পারে, এই নির্বাচন জনগণের প্রত্যাশিত যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল সেটা হবে কিনা আমরা এখনো শঙ্কিত। দর্শক, যেমনটি আপনারা জানেন আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং এই দিনকে কেন্দ্র করে কিন্তু সারা দেশেই আসলে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এই বিষয়ে আমরা আরো খবর জানবো। আমাদের সাথে আমাদের প্রার্থীরা বিভিন্ন স্থান থেকে যুক্ত হবেন। আমরা শুরুতে যাব চট্টগ্রামে, রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জানাবেন শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানে আপনি প্রার্থীদের ভিড় চট্টগ্রামে কেমন দেখছেন?
ধন্যবাদ নাফিসা আপনাকে। দেখতেই পাচ্ছেন একটা উৎসব, নির্বাচনের যে একটা আমেজ, সেই আমেজটা কিন্তু ফিরে এসেছে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, বলতে যে বিভাগীয় কমিশনার, একই সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা দেখতে পাচ্ছি প্রার্থী সমর্থকদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল 9টা থেকে মনোনয়ন জমা দেওয়ার শুরু হয়েছে, যেহেতু আজকেই শেষ দিন, তার কারণে কিন্তু আসলে চট্টগ্রামে প্রার্থীরা, যেহেতু এখানে দুই রিটার্নিং কর্মকর্তা এখানে রয়েছেন, একটু আগে সাইদ আল নোমান চট্টগ্রাম 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জমা দিয়েছেন, একটু এর আগে কিন্তু আমরা দেখেছি আবু সুফিয়ান জমা দিয়েছেন। তো অন্যদিকে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কিন্তু আমরা দেখেছি সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 11 আসনে মনোনয়ন জমা দিয়েছেন। তো একের পর এক করে কিন্তু প্রার্থীরা বিভিন্ন জায়গায় রিটার্নিং কর্মকর্তাদের হাতে, এমনকি সহকারী রিটার্নিং কর্মকর্তাদের হাতে জমা দিচ্ছেন। মনোনয়ন জমা দেওয়ার জন্য সবাই চলে এসছেন, অনেকজন জমা দিয়েছে, অনেকজন জমা দেয়নি এখনো পর্যন্ত। তো তারা বলছেন যেহেতু 5টার পর্যন্ত সময় রয়েছে, 5টার মধ্যে কিন্তু মনোনয়ন জমা দেওয়ার জন্য এখানে চলে আসবে। এখন থেকে কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখছি। আসলাম চৌধুরী চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনের মনোনয়ন জমা দিচ্ছেন, বিভাগীয় কমিশনারের হাতে কিন্তু আসলাম চৌধুরী মনোনয়ন জমা দিচ্ছেন। আমরা একটা উৎসব, যে উৎসবটা নির্বাচনের সময় যে উৎসবটা আমরা দেখি, এই উৎসবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের জেলা প্রশাসক, একই সাথে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে বলা যায় কিন্তু আসলে এখানে যারা সমর্থক রয়েছেন তারাও ছুটে এসেছেন, যেহেতু রিটার্নিং কর্মকর্তার কাছে যখন মনোনয়ন দাখিল করতে যায় তখন 5 জনের বেশি প্রার্থী সহ 5 জন দিতে হয়। ঠিক ওই নিয়মটা কিন্তু তারা মানছে, কোনোভাবে যেন আচরণবিধি লঙ্ঘন না হয় সেদিকে কিন্তু প্রার্থীরা অনেকটা সজাগ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে যখন এসছেন একটু পর কিন্তু আসলে এখানে গোলাম আকবর খন্দকার চট্টগ্রাম 6 আসনের প্রার্থী মনোনয়ন জমা দেবেন। একে একে করে সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জামায়াত সহ অন্যান্য দলের প্রার্থীরা কিন্তু মনোনয়ন জমা দিচ্ছেন, অনেকজন জমা দিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বগুড়ায় বাবুর কাছে। এ ভাই দাঁড়ান। জয়, আপনাকে ধন্যবাদ। বগুড়ায় ইতিমধ্যেই বিএনপি নেতারা এসেছেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ মোশাররফ সহ বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এসেছেন। তারেক রহমানের পক্ষে বগুড়া সদর আসনের প্রার্থী পক্ষে এখানে মনোনয়নপত্র জমা দেবেন, এবং এর আগে কিন্তু জেলা জামাতের নেতৃবৃন্দ তারা এসেছেন। বগুড়া সদর আসনে জামাতের প্রার্থী জনাব আবিদুর রহমান সোহেল এবং বগুড়া 7 আসনে প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া অন্যান্য আসনেও প্রার্থীরা আসছেন। কিছুক্ষণের মধ্যে এখানে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু আসবেন, বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করবেন। জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেতৃবৃন্দরা এসেছেন, তারা মনোনয়নপত্র দাখিল করবেন। আপনাকে জানিয়ে রাখি, জেলা রিটার্নিং কর্মকর্তা সব মিলিয়ে নেতৃবৃন্দ কিন্তু অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করবেন, এবং জেলা বিএনপির সভাপতি সহ নেতৃবৃন্দ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং এরপরেই বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করার জন্য নেতাকর্মীরা আসবেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। বাবু এবং জিয়া, ধন্যবাদ আপনাদের। ঋণ খেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে বগুড়া থেকে নির্বাচন করতে তার আর কোনো বাধা রইল না। সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। পাশাপাশি হাইকোর্টের দেয়া আদেশ 8 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গত রবিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি করেন মাহমুদুর রহমানের আইনজীবী। এর আগে ঋণ খেলাপি থেকে নিজের নাম বাদ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। পরে 24 ডিসেম্বর তা খারিজ করে দেন হাইকোর্ট। আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে একটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণখেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। সুতরাং মান্না সাহেবের আগামী ইলেকশন, এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন, তাই সেখানে সমবেত হয়েছেন নেতাকর্মীরা। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। এখনকার চিত্র জানবো তার সাথে যুক্ত হয়ে। সাইফুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ে আপনি এখন কি চিত্র দেখছেন?
একটু পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের যে বাসভবন সেখান থেকে রওনা হয়ে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন এবং প্রায় দেড় যুগ পর তিনি আজকে এই কার্যালয়ে আসছেন। তার এই আগমনকে ঘিরে ইতিমধ্যেই নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী তারা অবস্থান নিয়েছেন এবং তারা নানা স্লোগানের মাধ্যমে তারেক রহমানের যে আগমনকে সেটিকে স্বাগত জানাচ্ছেন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে পুলিশ এবং র্যাবের যে নিরাপত্তা টিম তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে নিরাপত্তা পর্যবেক্ষণ সেটি কিন্তু তারা শেষ করেছে এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের কেন্দ্রীয় নেতারা এই নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা কিন্তু আছেন। আমরা সবাই অপেক্ষায় আছি কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। তিনি এসে এই কার্যালয়ে বসবেন, তার জন্য যে আলাদা যে বিশেষ চেম্বার সেই চেম্বারটি কিন্তু রাখা হয়েছে এবং বিএনপির তরফ থেকে জানানো হয়েছে যে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে তিনি কিছুক্ষণ অবস্থান করে তিনি আবারও চলে যাবেন তার যে বাসভবন সেখানে। এই ছিল আমার কাছে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এই বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মী বদরুল আলম শাওন এখন আমাদের সঙ্গে যুক্ত হবেন। শাওন, জানাবেন ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে আজ কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন এবং রাস্তাঘাটের কি অবস্থা, ঠিক কতটা জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এর কারণে? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ সহ আজকে মোট 4 দফা দাবিতে শাহবাগ আবার অবস্থান করেছেন আন্দোলনকারীরা। তারা যেটি গতকাল রাতেই জানিয়েছিলেন যেটি 4 দফা দিয়েছিলেন যে হাদি হত্যার বিচারের সাথে যারা জড়িত তা এবং যারা এই ঘটনার মাস্টার মাইন্ড সবাইকে আগামী 24 দিনের মধ্যে গ্রেপ্তার করার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে বর্তমান সরকারকে। পাশাপাশি এই দাবি না পূরণ হওয়া পর্যন্ত এখানে যারা আন্দোলনকারী রয়েছেন সবাই কিন্তু এই শাহবাগে অবস্থান করবেন এবং তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। পাশাপাশি তারা আরও দাবি জানিয়েছেন যে বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ যারা এখনো ভারতে অবস্থান নিয়ে আছেন সবাইকেই কিন্তু আসলে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভারতের যারা এখনো এখানে কর্মরত রয়েছেন বিভিন্ন কাজে সবার ভিসা বাতিলের দাবি জানিয়েছেন। পাশাপাশি মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সবাইকে এই আন্দোলনে যোগ দেওয়ার দাবি জানিয়েছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। সীমান্ত দিয়ে বাংলাদেশের কোনো অপরাধী কিংবা সন্ত্রাসী যেন পালিয়ে যেতে না পারে সেই বিষয়ে বিজিবি সদস্যদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দিয়েছেন। সীমান্তে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। এবার ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। রংপুরের গঙ্গাচড়ায় বেড়েছে শীতের তীব্রতা। ভোরের আলো ফোটার আগে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে এখানকার জনপদ। গত কয়েকদিন ধরে এই উপজেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেখা মিলছে না সূর্যের। সন্ধ্যা হলেই বাড়ে কুয়াশা, সাথে শীতল বাতাস, আর এতে জনজীবন বিপর্যস্ত। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এই শীতে নরম এবং কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইনের পাত খুলে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 2টি বগি লাইনচ্যুত হয়েছে, আর এতে ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, জানাবেন ঠিক কখন নাগাদ চলাচল স্বাভাবিক হতে পারে? রেল কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা?
ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমরা রেলের যে প্রকৌশলী যারা এসেছেন, যারা কাজ করছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে আরও হয়তো ঘন্টা দেড়েক সময় লাগতে পারে এই উদ্ধার তৎপরতা চালাতে, এবং প্রায় 60% বেশি কিন্তু কাজ তারা সম্পন্ন করেছে বলে আমাদের জানিয়েছে। আমি একটু জানিয়ে রাখি যে এর ফলে কিন্তু ময়মনসিংহের যে 6টি আন্তনগর ট্রেন আছে, অর্থাৎ দেওয়ানগঞ্জ টু ঢাকা এবং ঢাকা থেকে অথবা মোহনগঞ্জগামী নেত্রকোনার যে ট্রেন আছে, সবগুলো 6টি আন্তনগর ট্রেন এবং 2টি কমিউটার ট্রেনে কিন্তু যাত্রা বাতিল করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে গত শনিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে যে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে, সেই মনোনয়নকে কেন্দ্র করেই কিন্তু এই অরাজকতা চালায় মনোনয়ন বিদ্রোহী যারা আছেন, তারা কিন্তু এই রেললাইনের পাত কিন্তু খুলে ফেলে আজকে সকালে, এবং এই কেন্দ্র করেই কিন্তু আসলে এই রেলের যে একটি শিডিউল বিপর্যয় হয়েছে, সেই শিডিউল বিপর্যয়ের কারণেই কিন্তু আসলে মূলত এই যাত্রা বাতিল, এবং এই কারণে কিন্তু অসহনীয় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে আমার কাছে রেলের সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নোমান, ধন্যবাদ আপনাকে। 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এই কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানিয়েছেন, এবছর বাণিজ্য মেলায় পলিথিনের ব্যবহার বন্ধ থাকবে। 320টি স্টল নিয়ে বসছে এবারের বাণিজ্য মেলা। এই বছরে মেলা থেকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক তথা পলিথিন বর্জন করেছি। পলিথিনের ব্যাগ চলবে না এখানে। যারা পলিথিনের ব্যাগ আনবে, ব্যাগে তারা তাদের নিজস্ব পণ্য বহন করবে, তারাও ওই যে শ্রেষ্ঠ প্যাভিলিয়ন, শ্রেষ্ঠ স্টল যে আমরা নির্বাচন করে তাদেরকে পুরস্কৃত করি, এটা তারা পুরস্কারের জন্য যোগ্য হবে না, বিবেচিত হবে না। বিপিএল এ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে 103 রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। আর এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। তার এমন সিদ্ধান্ত সঠিক প্রমাণে বেশি সময় নেননি পেসার নাহিদ রানা। তার গতির কাছে পরাস্ত চট্টগ্রামের অ্যাডাম রস্টন। এরপর নাইম শেখ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও 39 রানে মুস্তাফিজের বলে থামতে হয়েছে তাকে। এরপরই রংপুরের বোলারদের সামনে আর দাঁড়াতে পারেনি রয়্যালসরা। শেষ পর্যন্ত অল আউট হয়েছে 102 রানে। রংপুরের হয়ে বল হাতে 4 উইকেট শিকার করেছেন ফাহিম আশরাফ। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।